হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 13। এর আগে আমাদের আরও 12টা ক্লাস হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, একটা স্ট্যাটিক জিকে কিন্তু এখানে দেওয়া হয়েছে যে তেরাতালি কোন রাজ্যের একটি লোকনৃত্য। ঠিক আছে, দেখো সবার প্রথমে তোমরা অপশানগুলো একবার দেখে নাও। কী কী অপশানগুলো দিয়েছে? রাজস্থান দিয়েছে, আসাম দিয়েছে, মধ্যপ্রদেশ দিয়েছে আর ত্রিপুরা দিয়েছে। ঠিক আছে, আর আমাদের কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেনটা হচ্ছে যে তেরাতালি বলে যে নাচটা আছে, ঠিক আছে, তেরাতালি বলে যে নাচটা আছে সেটা কোন রাজ্য থেকে বিলং করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? তো মনে রাখবে এই যে তেরাতালি বলে যে নাচটা আছে, ঠিক আছে, তেরাতালি বলে যে নাচটা আছে এটা কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু রাজস্থান রাজ্যে দেখা যায়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তেরাতালি কিন্তু মূলত আমাদের যে রাজস্থান রাজ্য আছে সেই রাজস্থান রাজ্য সম্পর্কে কিন্তু জানা যায়। এবার দেখো রাজস্থান সম্পর্কে আমরা কিছু ফ্যাক্ট জেনে নিই। দেখো রাজস্থান কী কী, রাজস্থান কিন্তু এরিয়া ওয়াইজ, ঠিক আছে, রাজস্থান কিন্তু এরিয়া ওয়াইজ ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য। আর রাজস্থানে কিন্তু বিখ্যাত আমরা সকলে জানি, ভারতের কিন্তু একমাত্র মরুভূমি থর মরুভূমি, সেটা কিন্তু রাজস্থানেই অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টারকে। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, অপশানগুলো একবার আমরা দেখে নিই। আর প্রজ্ঞানন্দ দিয়েছে, ডি কুকেশ দিয়েছে, বিশ্বনাথন আনন্দ দিয়েছে আর এস বিজয়ালক্ষ্মী দিয়েছে। দেখো এখানে কিন্তু বলেছে দাবা গ্র্যান্ড মাস্টার। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে, দেখো এখানে এই যে গ্র্যান্ড মাস্টার যে শব্দটা আছে, ঠিক আছে, গ্র্যান্ড মাস্টার যে শব্দটা আছে এটা কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে গ্র্যান্ড মাস্টার এই যে খেলাটা, এই যে শব্দটা আছে এটা কিন্তু দাবা বা চেসের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এইবার এই যে দাবা খেলায় কতগুলি গুটি থাকে? তো মনে রাখবে দাবা খেলায় কিন্তু মোট 16টা সাদা গুটি ও 16টা কিন্তু কী থাকে? কালো গুটি থাকে। সব মিলিয়ে কিন্তু দাবা খেলাতে মোট 32টা গুটি থাকে। আর এই যে দাবা খেলা আছে, এই দাবা খেলার যে বক্সটা থাকে, অর্থাৎ যে তোমার হচ্ছে স্কোয়ার বক্সটার মধ্যে দাবা খেলা হয়, সেই দাবার যে বক্সটা থাকে তার মধ্যে কতগুলো তোমার হচ্ছে ছোটো ছোটো স্কোয়ার থাকে। তো মনে রাখবে তার মধ্যে কিন্তু 64টা, ঠিক আছে, 64টা কিন্তু স্কোয়ার থাকে সাদা কালো মিশিয়ে, অর্থাৎ 32টা করে কিন্তু সাদা কালো মিশিয়ে কি থাকে না ছোটো ছোটো স্কোয়ার থাকে। ঠিক আছে, এইবার দেখো ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টারকে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বিশ্বনাথন আনন্দ। ঠিক আছে, বিশ্বনাথন আনন্দ কিন্তু ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদেরকে যদি কখনো জিজ্ঞাসা করে, আমরা তো মেল বললাম অর্থাৎ পুরুষ বললাম, দেখো বিশ্বনাথন আনন্দ কিন্তু ভারতের প্রথম মেল, যিনি কিন্তু ভারতের প্রথম পুরুষ যিনি কিন্তু গ্র্যান্ড মাস্টারের যে তকমা সেটা কিন্তু পেয়েছিলেন। আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হতো ভারতের প্রথম ফিমেল অর্থাৎ মহিলা হচ্ছে গ্র্যান্ড মাস্টারকে, তো সেটা কিন্তু সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এস বিজয়ালক্ষ্মী। ঠিক আছে, এক্স বিজয়ালক্ষ্মী কিন্তু ভারতের প্রথম ফিমেল গ্র্যান্ড মাস্টার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতকে রুদ্রবীণা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। দেখো এটা কিন্তু আমাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কিন্তু কোশ্চেনটা করেছে যে রুদ্রবীণার সাথে বা রুদ্রবীণা যে বাদ্যযন্ত্রটা আছে তার সাথে কে সম্পর্কযুক্ত। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, জিয়া মঈনুদ্দিন চিশতি দিয়েছে, তারপর হচ্ছে আমজাদ আলী দিয়েছে, আকবর আলী দিয়েছে আর বিসমিল্লাহ খান দিয়েছে। দেখো আমরা যদি এটাকে অপশান এলিমিনেট করি তাও কিন্তু আমরা এর সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, দেখো সবার প্রথমে আমরা কোথায় যাই? সবার প্রথমে যাই আমরা বিসমিল্লাহ খান। দেখো বিসমিল্লাহ খান কী বাজায়? বিসমিল্লাহ খান কিন্তু সানাইয়ের সাথে সম্পর্কযুক্ত। মনে রাখবে বিসমিল্লাহ খান কিন্তু এমন একজন ব্যক্তি যিনি কিন্তু ভারতের সর্বোচ্চ যে কটা সম্মান হয়ে থাকে অর্থাৎ পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ প্লাস ভারতরত্ন, এই 3টে সম্মানই কিন্তু বিসমিল্লাহ খান পেয়েছেন। আর ইনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু সানাই বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। এবার তোমরা দেখতে পাচ্ছ আমজাদ আলী খান আর আকবর আলী খান, এনারা দুজনেই কিন্তু কিসের সাথে সম্পর্কযুক্ত? এনারা দুজনেই কিন্তু শরৎ বলে যে বাদ্যযন্ত্রটা আছে সেই শরৎ বলে যে বাদ্যযন্ত্রটার সাথে কিন্তু সম্পর্কযুক্ত হচ্ছে আমজাদ আলী খান আর আকবর আলী খান। ঠিক আছে, এইবার দেখো আমাদের কোশ্চেনের যে সঠিক অ্যান্সার সেটা কী হয়ে যাবে? রুদ্রবীণার সাথে কিন্তু সম্পর্কযুক্ত জিয়া মঈনুদ্দিন ডাগার। ঠিক আছে, জিয়া মঈনুদ্দিন ডাগার কিন্তু রুদ্রবীণা যে বাদ্যযন্ত্র আছে তার সাথে সম্পর্কযুক্ত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে? আজকে 4 নম্বর কোশ্চেন, কোন রাজবংশ, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে কিন্তু ইলোরা। ঠিক আছে, কোন রাজবংশ ইলোরার যে কৈলাসনাথ মন্দির আছে সেই ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিল। ঠিক আছে, দেখো ইলোরার যে কৈলাসনাথ মন্দির আছে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই ইলোরাটা কোথায় আছে। তো এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, মহারাষ্ট্রে কিন্তু আছে এই ইলোরাটা। আর এই ইলোরার যে তোমার হচ্ছে কৈলাসনাথ মন্দির এটা হচ্ছে কিন্তু কে নির্মাণ করেছিল, মানে কোন রাজবংশ নির্মাণ করেছিল? তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, অপশানগুলো একবার আমরা দেখে নেব। রাষ্ট্রকূট আছে, পাল আছে, বাহুমণি
আছে আর মৌর্য আছে। তো আমরা কিন্তু সকলেই জানি যে কৈলাসনাথ মন্দির যেটা কিন্তু ইলোরা মহারাষ্ট্রতে আছে সেটা কে নির্মাণ করেছিল, সেটা কিন্তু রাষ্ট্রকূট বংশের যে রাজা ছিল কৃষ্ণ ফার্স্ট, ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের যে রাজা ছিল কৃষ্ণ প্রথম বা কৃষ্ণ ফার্স্ট আমরা বলবো, তিনিই কিন্তু কী করেছিলেন না যে ইলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা কিন্তু নির্মাণ করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে বল্ক লাইন এই শব্দটা কোন খেলার সাথে সম্পর্কযুক্ত। দেখো রেলের পরীক্ষায় কিন্তু কোন মানে কোন টার্মটা কোন স্পোর্টসের সাথে সম্পর্কযুক্ত এই সংক্রান্ত কিন্তু প্রচুর কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। আর কোশ্চেনগুলো কিন্তু অনেক আনকমন হয়ে থাকে, তোমাকে কিন্তু কখনোই জিজ্ঞাসা করবে না যে উইকেট কিপার এই যে টার্মটা আছে এটা কোন খেলার সাথে যুক্ত, কারণ এটা কিন্তু খুব কমন একটা, তোমাকে কিন্তু খুব আনকমন একটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। যেরকম কিন্তু এটা যে বল্ক লাইন যে শব্দটা আছে এটা কোন খেলার সাথে সম্পর্কযুক্ত, তো কিন্তু এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, ক্রিকেট আছে, ব্যাডমিন্টন আছে, টেনিস আছে আর কিন্তু কবাডি আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কবাডি। কবাডি খেলার সাথেই কিন্তু এই যে বল্ক লাইন যে টার্মটা আছে সেটা কিন্তু কবাডি খেলার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এবার দেখো কবাডি খেলা সম্পর্কে আমরা কিছু বেসিক ডিটেলে জেনে নিই। তো দেখো এই যে কবাডি আছে এই কবাডি খেলায় কতজন প্লেয়ার থাকেন, তো মনে রাখবে কবাডি খেলায় কিন্তু 2টি দলে মোট 14টা, অর্থাৎ তোমার হচ্ছে এক এক দলে কিন্তু 7 জন করে প্লেয়ার থাকেন, ঠিক আছে, 7 জন করে কিন্তু প্লেয়ার কবাডি খেলায় থেকে থাকে, ঠিক আছে। আর মনে রাখবে কদিন আগে যে আমাদের কবাডির যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে কিন্তু কারা জয়লাভ করেছিল, সেখানে কিন্তু কোন দেশ জয়লাভ করেছিল, তো মনে রাখবে সেখানে কিন্তু বোথ হচ্ছে যে ফিমেল আর হচ্ছে বোথ মেল, অর্থাৎ পুরুষ এবং মহিলা বিভাগে দুই ক্ষেত্রে কিন্তু ভারত যে কবাডি বিশ্বকাপ হয়েছিল সেই বিশ্বকাপ কিন্তু জিতেছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলছে আজকে 6 নম্বর কোশ্চেন, উষা বাদলে, ঠিক আছে, উষা বাদলে কোন লোকগীতির সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ঠিক আছে। উষা বাদলে কোন লোকগীতির সাথে সম্পর্কযুক্ত, পাণ্ডবাণী দিয়েছে, বাউল দিয়েছে, অসমিয়া দিয়েছে আর ভাটিয়ালি দিয়েছে। দেখো এই যে উষা বাদলে আছে ইনি কোন খেলার সাথে ইনি কোন লোকগীতির সাথে সম্পর্কযুক্ত, তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পাণ্ডবনী, ঠিক আছে। পাণ্ডবনী যে লোকগীতি আছে সেই পাণ্ডবনীর লোকগীতির সাথে কিন্তু উষা বাদলে সম্পর্কযুক্ত। এইবার এই যে পাণ্ডবনীর লোকগীতটা আছে বা আমরা কিন্তু এই পাণ্ডবাণীর নাচ সম্পর্কেও পড়েছি, এটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, তো মনে রাখবে পাণ্ডবাণীর যে তোমার লোকনৃত্যটা আছে সেটা কিন্তু ছত্তিশগড় রাজ্যে কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে প্রভা আত্রি এটা একটুখানি মনে হচ্ছে প্রিন্টিং মিস্টেক আছে, হ্যাঁ এটা হয়ে যাবে প্রভা আত্রে কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। কি হয়ে যাবে কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও, যে প্রভা আত্রি কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। দেখো এই যে প্রভা আত্রি আছে ইনি কোন ঘরানার সাথে সম্পর্কযুক্ত, তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী কী অপশান দিয়েছে একবার আমরা দেখে নিই, জয়পুর দিয়েছে, লখনৌ দিয়েছে, মেহের দিয়েছে আর কিরানা দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কিরানা ঘরানা, ঠিক আছে। কিরানা ঘরানার সাথে কিন্তু এই যে প্রভা আত্রে, ঠিক আছে, প্রভা আত্রে আর কিন্তু আর একজন খুব বিখ্যাত একটা নাম আছে, তিনি কিন্তু হয়ে যাচ্ছেন গাঙ্গুবাই হাঙ্গাল, ঠিক আছে, গাঙ্গুবাই হাঙ্গাল আর এই যে প্রভা আত্রে আছে এনারা দুজনেই কিন্তু কিরানা ঘরানার সাথে সম্পর্ক যুক্ত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নম্বর কোশ্চেন, যে উডের ডেসপ্যাচ কত সালে ভারতে প্রবেশ করে। দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, উডের ডেসপ্যাচের ক্ষেত্রে 1857 দিয়েছে, তারপর 1858 দিয়েছে, 1854 দিয়েছে ও 1882 দিয়েছে। তো দেখো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, উডের ডেসপ্যাচ কিন্তু 1854 সালে ভারতে এসেছিল। এবার দেখো এই যে উডের ডেসপ্যাচ ছিল, এই উডের যে ডেসপ্যাচ ছিল সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত, তো মনে রাখবে উডের ডেসপ্যাচ কিন্তু শিক্ষা সংক্রান্ত একটা মানে তোমার হচ্ছে নথি ছিল, যেখানে কিন্তু ভারতের যে শিক্ষা ব্যবস্থার যে স্ট্রাকচার বা যে পরিকাঠামো সেখানে কিন্তু পরিবর্তন আনার কথা বলা হয়েছিল। এবার দেখো এখানে যে বাদবাকি অপশানগুলো আছে সেই অপশানগুলো একবার আমরা দেখে নেব। দেখো 1857 সালে কিসের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ আমরা সকলে জানি 1857 সালে কি হয়েছিল, 1857 সালে কিন্তু মহাবিদ্রোহ হয়েছিল, যেটাকে কিন্তু সিপাহী বিদ্রোহ বলা হয়ে থাকে, ঠিক আছে। আর এটাকে কিন্তু ভারতের প্রথম যে স্বাধীনতা সংগ্রাম এটা কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কিন্তু 1857 সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল এটাকে কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো তোমরা এখানে 1858 সাল দেখতে পাচ্ছ, 1858 সালে কি বিখ্যাত ঘটনা হয়েছিল, তো 1858 সালে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সমস্ত ক্ষমতা কার কাছে চলে গেছিল, সমস্ত ক্ষমতা
ক্ষমতা কিন্তু যে ব্রিটিশ ক্রাউন ছিল, অর্থাৎ যে তোমার হচ্ছে ইংল্যান্ডের যে রানী ছিল সেই রানীর হাতে কিন্তু 1858 সালে সমস্ত ক্ষমতা ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে রানী যে ভিক্টোরিয়া ছিলেন তার হাতে কিন্তু চলে যায়। ঠিক আছে, এবার দেখো 1882 সালে কি গঠিত হয়েছিল, তো মনে রাখবে 1882 সালে কিন্তু গঠিত হয়েছিল হান্টার কমিশন, আর এটাও কিন্তু শিক্ষা সংক্রান্ত একটা কমিশন ছিল। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1854 সালে উডের ডিসপ্যাচ ভারতে এসেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে রাজ্যগুলি নীতিগুলিকে সম্মান করবে এবং সেগুলিকে পালনের চেষ্টা করবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। তো দেখো সবার প্রথমে দেখো এখানে কি লিখেছে, এখানে কিন্তু লিখেছে নীতি। দেখো এই যে নীতি নির্দেশমূলক নীতি আছে এটাকে কিন্তু কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ডিপিএসপি ইংলিশে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, এটাকে কোন দেশের সংবিধান থেকে আমরা গ্রহণ করেছি, তো মনে রাখতে হবে এটাকে কিন্তু আমরা আয়ারল্যান্ডের যে সংবিধান আছে সেখান থেকে কিন্তু গ্রহণ করেছি। আর এটা আসলে কি বর্ণনা করে, তো এটা কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেট। ঠিক আছে, এটা কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেট কীভাবে তৈরি করা যেতে পারে সেই সংক্রান্ত বিষয়গুলি কিন্তু বর্ণনা করে থাকে। আর এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পার্ট 4 আছে, ঠিক আছে, ভারতীয় সংবিধানের যে পার্ট 4 আছে সেই পার্ট 4-এ কিন্তু উল্লেখিত আছে। আর এর ভেতরে কত নাম্বার আর্টিকেল আছে, তো মনে রাখবে এখানে কিন্তু 36 থেকে শুরু করে 51 নাম্বার আর্টিকেল পর্যন্ত এই যে ডিপিএসপি বা নীতি নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু আছে। এইবার এই যে নীতি নির্দেশক নীতিগুলি আছে এর ভেতরের কোন ধারাটা বলে যে প্রত্যেকটা রাজ্য ওয়েলফেয়ার স্টেট, অর্থাৎ যে নীতি নির্দেশক নীতিগুলি আছে সেগুলিকে মান্যতা করে চলবে। ঠিক আছে, তো এটা কত নম্বর ধারা বলে, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, 40 দিয়েছে, 50 দিয়েছে, 38 দিয়েছে আর 49 দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, তো মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 38 ধারা কিন্তু বলে ডিপিএসপির যে রাজ্যগুলো কি করবে, রাজ্যগুলো কিন্তু যে তোমার আর নীতি নির্দেশকমূলক নীতিগুলি আছে সেগুলোকে কিন্তু মান্যতা করে চলবে। ঠিক আছে, এবার দেখো এখানে বাদবাকি যে অপশানগুলো আছে সে বাদবাকি অপশানগুলো একবার আমরা দেখে নিই। দেখো আর্টিকেল 40 কি বলছে, আর্টিকেল 40 যেটা কিন্তু ডিপিএসপির মধ্যে আছে সেটা কিন্তু পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে সেই পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলেছে। ঠিক আছে, আর্টিকেল 50 কি বলেছে, তো আর্টিকেল 50 কিন্তু বলেছে যে তোমার হচ্ছে আমাদের যে মানে কি বলবো এক্সিকিউটিভ থেকে যে জুডিশিয়ারি, অর্থাৎ যে শাসন ব্যবস্থা থেকে, ঠিক আছে, অর্থাৎ শাসন ব্যবস্থা থেকে যে বিচার ব্যবস্থা তাকে পৃথক করতে হবে সেটা কিন্তু বলা হয়েছে আর্টিকেল 50-এ। ঠিক আছে, আর্টিকেল 49-এ কী বলা হয়েছে, আর্টিকেল 49-এ কিন্তু বলা হচ্ছে যে সমস্ত হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো থাকবে, যেমন মনে করো তোমার হচ্ছে কুতুব মিনার। ঠিক আছে, যে হিস্টোরিক্যাল বিল্ডিংগুলো থাকবে যেমন কুতুব মিনার, চারমিনার, এগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আর্টিকেল 49-এ বলা হয়েছে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল 38। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 10 নম্বর কোশ্চেন, যে হকি খেলায় কতজন খেলোয়াড় থাকে, তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, 11 দিয়েছে, 16 দিয়েছে, 17 দিয়েছে আর 20 দিয়েছে। তো আমরা সকলে জানি খুব ইজি কিন্তু একটা কোশ্চেন যে হকি খেলায় কতজন লোক থাকে, হকি খেলায় কিন্তু 11 জন লোক থাকে। এবার এই হকি খেলা সম্পর্কে আমাদের একটু বেসিক ডিটেলে জানতে হবে। দেখো অলিম্পিকে কিন্তু ভারতের যে হকি খেলার যে প্রদর্শন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার কারণ কি ভারত কিন্তু 1928 সালে সর্বপ্রথম অলিম্পিকের যে হকি প্রতিযোগিতা ছিল সেখানে কিন্তু অংশগ্রহণ করে, আর ভারত কিন্তু সেখানে কি পায়, ভারত কিন্তু সেখানে তোমার হচ্ছে স্বর্ণপদক লাভ করে। মনে রাখবে ভারত কিন্তু অলিম্পিকে প্রবেশ করার যে প্রথম বছরই ছিল, অর্থাৎ 1928 সালে কিন্তু কী হয়েছিল, 1928 সালে কিন্তু স্বর্ণপদক জিতেছিল। ঠিক আছে, এরপর কিন্তু 1928 সালের পরে কিন্তু 1932 সালে অলিম্পিক হয়েছিল, সেখানেও কিন্তু ভারত হকিতে স্বর্ণপদক জিতেছিল। এরপর কিন্তু 1936 সালেও হয়েছিল, সেই 1936 সালেও কিন্তু কী হয়েছিল না, ভারত কিন্তু আমাদের যে হকিতে যে স্বর্ণপদক সেটা কিন্তু জিতেছিল। ঠিক আছে, তো পরপর 3 বছর কিন্তু ভারত কী করেছিল, ভারত কিন্তু অলিম্পিকে হকিতে কিন্তু স্বর্ণপদক পেয়েছিল। ঠিক আছে, এবার এই হকির জাদুকর কাকে বলা হয়ে থাকে, ঠিক আছে, হকির জাদুকর কাকে বলা হয়ে থাকে, এই যে কোশ্চেনটা আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য HW থাকলো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 11 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভেমপাতি চিন্নাসাত্তাম কোন নাচের সাথে সম্পর্কযুক্ত, তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, যে ভেমপাতি চিন্নাসাত্তাম কোন নাচের সাথে সম্পর্কযুক্ত, ভারতনাট্যম দিয়েছে, কথাকলি দিয়েছে, কত্থক দিয়েছে আর লাভনি দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভেমপাতি চিন্নাসাত্তাম, ইনি কিন্তু ভারতনাট্যম নাচের সাথে সম্পর্কযুক্ত। আর এই যে ভারতনাট্যম নাচটা আছে এটা মূলত কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, তো এটা কিন্তু তামিলনাড়ুর একটা শাস্ত্রীয় তোমার হচ্ছে নাচ, আর এটা কিন্তু মূলত তামিলনাড়ুতেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো এখানে কথাকলি দিয়েছে, দেখো কথাকলি কোন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ নাচ, তো মনে রাখতে হবে কথাকলি কিন্তু কেরালা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য। কত্থক কোথাকার, কত্থক
কিন্তু আমরা বলতে পারি উত্তরপ্রদেশ, বা আমরা কিন্তু এখানে বলতে পারি সম্পূর্ণ উত্তর ভারতের, ঠিক আছে, সম্পূর্ণ উত্তর ভারতের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নাচ হয়ে যাচ্ছে কত্থক। আর লাবণী কোথাকার? লাবণী কিন্তু মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্রে কিন্তু একটা তোমার হচ্ছে লোকনৃত্য কিন্তু হয়ে যাচ্ছে লাবণী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 12 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোন উৎসবটি মূলত উড়িষ্যা রাজ্যে পালিত হয়ে থাকে, ঠিক আছে। উড়িষ্যা রাজ্যে পালিত হয়, এখানে তোমার দেখো 4টে অপশান দিয়েছে। অপশানগুলো কি দিয়েছে? রাজ পর্ব দিয়েছে, ছট দিয়েছে, আটলা টাড্ডি দিয়েছে, আর হচ্ছে সাংকেন দিয়েছে। তো এই যে 4টি উৎসব আছে, এই 4টি উৎসবের মধ্যে থেকে কোন উৎসবটা কেবলমাত্র তোমার হচ্ছে উড়িষ্যা রাজ্যেই পালন করা হয়? তো মনে রাখবে এটা কিন্তু একমাত্র যে রাজ পর্ব নামে যে উৎসবটা আছে এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে পালন করা হয়ে থাকে, বাদবাকিগুলো কিন্তু একটাও উড়িষ্যাতে পালন করা হয় না, ঠিক আছে। এবার দেখো ছট কোথাকার বিখ্যাত? আমরা আগেই বলেছি যে যেখানেই ছট দেখবে সেখানে কিন্তু বিহার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তার কারণ বিহারেই কিন্তু ছট পুজোটাকে সবথেকে বেশি তোমার হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে কিন্তু করা হয়ে থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের বিহার রাজ্যে ছট উৎসব কিন্তু পালন করা হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের আর এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? রাজ পার্ব কোথায় পালন করা হয়ে থাকে? তো মনে রাখবে রাজ পার্ব কিন্তু উড়িষ্যা রাজ্যে পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 13 নম্বর কোশ্চেন, মহেন্দ্র বর্মন প্রথম যিনি মত্তবিলাসে প্রহসন লিখেছেন তিনি কোন বংশের রাজা? দেখো এখানে কিন্তু আমরা দুটো কোশ্চেন পেয়ে যাচ্ছি, যে এই যে মহেন্দ্র বর্মন আছে, এই মহেন্দ্র বর্মন কোন বংশের রাজা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে তিনি কি রচনা করেন? তিনি কিন্তু মত্তবিলাসে প্রহসন, তোমরা কিন্তু এই বইটার নাম অনেকেই শুনে থাকবে। তো এই মত্তবিলাসে প্রহসন নামের যে বইটা আছে এটা কিন্তু মহেন্দ্র বর্মন প্রথম তিনি কিন্তু রচনা করেছিলেন। আর এই যে মহেন্দ্র বর্মন প্রথম ইনি কোন রাজবংশের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখতে হবে তিনি কিন্তু পল্লব রাজবংশের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, পল্লব রাজবংশের সাথে সম্পর্কযুক্ত কিন্তু হচ্ছে এই মহেন্দ্র বর্মন প্রথম। আর ইনি কিন্তু মত্তবিলাসে প্রহসন নামে একটি বই লিখেছিলেন, যেটা কিন্তু খুব জনপ্রিয় একটা বই। এবার দেখো আমরা এখানে বাদবাকি যদি দেখি, দেখো এই যে রাষ্ট্রকূট বংশ আছে, এই রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তো মনে রাখবে রাষ্ট্রকূট বংশের যে প্রতিষ্ঠাতা তার নাম কিন্তু হয়ে যাচ্ছে দন্তি দুর্গ, ঠিক আছে, দন্তি দুর্গ কিন্তু রাষ্ট্রকূট বংশকে প্রতিষ্ঠা করেছিলেন। চোল বংশের প্রতিষ্ঠাতাকে, চোল বংশের প্রতিষ্ঠাতা কিন্তু হয়ে যাচ্ছে বিজয়ালয়া চোল, ঠিক আছে, বা বিজয়ালয়া কিন্তু আমরা মনে রাখতে পারি বিজয়ালয়া চোল বা বিজয়ালয়া, ইনি কিন্তু চোল বংশের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর এই যে সাতবাহন বংশের যে প্রতিষ্ঠাতার নাম কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা HW থাকলো যে সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 14 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কে টেবিল টেনিসে খেলার সাথে সম্পর্কযুক্ত? দেখো আবারও কিন্তু স্পোর্টস থেকে দিয়েছে, স্পোর্টস কিন্তু রেলের পরীক্ষার জন্য, ঠিক আছে, RRBর যে কোনো পরীক্ষার জন্য কিন্তু স্পোর্টস আর স্পোর্টস রিলেটেড কিন্তু স্পোর্টস পার্সন আর কিন্তু স্পোর্টস রিলেটেড টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কে তোমার হচ্ছে টেনিস খেলার সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো এখানে কিন্তু ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, সাইনা নেহওয়াল দিয়েছে, লক্ষ্য সেন দিয়েছে, মানিকা বাত্রা দিয়েছে, আর প্রীতি পাল দিয়েছে। দেখো সবার প্রথম আমরা কিন্তু এগুলোকে চাইলে অপশান এলিমিনেশনের মাধ্যমেও করতে পারি। দেখো এই যে সাইনা নেহওয়াল আছে আর লক্ষ্য সেন আছে, এনারা কিসের সাথে সম্পর্কযুক্ত? তো এনারা কিন্তু যে ব্যাডমিন্টন যে স্পোর্টসটা আছে সেই ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, ঠিক আছে। প্রীতি পাল কিসের সাথে সম্পর্কযুক্ত? তো মনে রাখবে প্রীতি পাল কিন্তু একজন স্প্রিন্টার, অর্থাৎ ইনি কিন্তু একজন ধাবিকা। আর এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মানিকা বাত্রা, ঠিক আছে, মানিকা বাত্রা কিন্তু একজন TT প্লেয়ার অর্থাৎ টেবিল টেনিস প্লেয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতের একটি শিল্পাঞ্চল? ঠিক আছে, দেখো শিল্পাঞ্চল মানে কি? শিল্পাঞ্চল মানে কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন, ঠিক আছে, অর্থাৎ যেখানে কিন্তু শিল্প কারখানাগুলো কাঁচামাল সংগ্রহ করে থাকে বা শিল্প কারখানাগুলো কিন্তু ওখানে ডেভেলপ করেছে। ইন্ডাস্ট্রিয়াল কিন্তু একটা এরিয়া বা আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল একটা হাব। তো সঠিক অ্যান্সার কী হবে? তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, ছোটনাগপুর দিয়েছে, রাজস্থান দিয়েছে, খেত্রি দিয়েছে, আর রানীক্ষেত দিয়েছে। তো সঠিক অ্যান্সার কী হবে? ভারতের একটা ইন্ডাস্ট্রিয়াল হাব বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোনটা? তো সেটা কিন্তু হয়ে যাচ্ছে ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমি কিন্তু ভারতের একটা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 16 নম্বর কোশ্চেন, যে 1792 সালে কে দারোগা প্রথা প্রচলন করেছিলেন? দেখো এনশিয়েন্ট হিস্ট্রি বলবো না কিন্তু এটাকে কিন্তু আমরা বলবো মডার্ন হিস্ট্রি, ঠিক আছে। 1792 সাল দেখে কিন্তু অনেকে মনে করতে পারো এটা কিন্তু তোমার হচ্ছে এনশিয়েন্ট হিস্ট্রি, কিন্তু এটা কিন্তু মোটেও এনশিয়েন্ট বা মেডিয়েভাল হিস্ট্রি নয়, এটা কিন্তু মডার্ন হিস্ট্রি, ঠিক আছে। তো 1792 সালে কে দারোগা প্রথা প্রচলন করেছিলেন? ব্যাক টু ব্যাক কিন্তু এখানে 4টে অপশান দিয়েছে, কর্নওয়ালিস দিয়েছে,
ওয়েলেসলি দিয়েছে, রিপন দিয়েছে, আর কিন্তু দিয়েছে আরিফুন। এবার দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস কিন্তু 1792 সালে এই যে দারোগা প্রথাটা ছিল, এই দারোগা প্রথাটা কিন্তু প্রচলন করেছিলেন। এবার দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার তো হয়ে গেল লর্ড কর্নওয়ালিস। এবার যে বাদবাকি যে অপশানগুলো আছে সেই অপশানগুলো সম্পর্কে আমরা একবার জেনে নিই। দেখো লর্ড ওয়েলেসলি কী করেছিল, লর্ড ওয়েলেসলি কিন্তু যে অধীনতামূলক মিত্রতা নীতি নামে যে এক্সপ্যানশন পলিসিটা ছিল, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য প্রসারিত করার যে পলিসিটা ছিল, তাকে কিন্তু একটা পদ্ধতি কিন্তু আবিষ্কার হয়েছিল, সেটার নাম কি ছিল, সেটার নাম কিন্তু ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। আর এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, এটাকে কে ইন্ট্রোডিউস করেছিল, তো মনে রাখবে এটাকে কিন্তু লর্ড ওয়েলেসলি ইন্ট্রোডিউস করেছিল। লর্ড রিপন সম্পর্কে আমরা জেনে নিই। দেখো লর্ড রিপন কী করেছিল, লর্ড রিপনের সময়তেই কিন্তু কী করা হয়েছিল, লর্ড রিপনের সময়তেই কিন্তু কী করা হয়েছিল, হান্টার কমিশনকে গঠন করা হয়েছিল শিক্ষা সংক্রান্ত ব্যাপারে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, ভারতের সবথেকে বেশি ডাল উৎপাদক রাজ্য কোনটা। দেখো ডাল উৎপাদক রাজ্য কোনটা, এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। মধ্যপ্রদেশ দিয়েছে, উত্তরপ্রদেশ দিয়েছে, হরিয়ানা দিয়েছে, আর কিন্তু দিয়েছে রাজস্থান। তো দেখো ডাল উৎপন্নের ক্ষেত্রে ডালকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে পালসেস। ঠিক আছে, তো পালসেস বা ডাল উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য সর্বপ্রথম ভারতে, তো ভারতে কিন্তু যে মধ্যপ্রদেশ রাজ্য আছে, সেই মধ্যপ্রদেশ রাজ্য কিন্তু সর্বপ্রথম কিন্তু ডাল উৎপাদনের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন। এবার দেখো পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখে নেব এখানে উত্তরপ্রদেশও কিন্তু বলেছে। উত্তরপ্রদেশ কিসের জন্য কিন্তু ভারতে বিখ্যাত, বা কিসের জন্য কিন্তু উত্তরপ্রদেশের স্থান ভারতের প্রথম, তো আখ উৎপাদনের জন্য, আখ উৎপাদনের জন্য কিন্তু উত্তরপ্রদেশ ভারতে প্রথম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, যে 1814 সালে কে আত্মীয় সভা গঠন করে। দেখো আত্মীয় সভা কে গঠন করে, তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। রাজা রামমোহন রায় দিয়েছে, বিদ্যাসাগর দিয়েছে, উইলিয়াম মেন্ট দিয়েছে, আর কোনোটি নয়। তো সঠিক অ্যান্সার কী হবে, আমরা সকলে জানি আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল, আত্মীয় সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। ঠিক আছে, এছাড়াও কিন্তু রাজা রামমোহন রায় আর কে প্রতিষ্ঠা করেছিল, রাজা রামমোহন রায় কিন্তু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, কত সালে প্রতিষ্ঠা করেছিল, তো তোমার হচ্ছে কিন্তু 1828 সালে কিন্তু কলকাতাতে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 19 নম্বর কোশ্চেন, সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। সাঁওতাল বিদ্রোহ দিয়েছে, মুন্ডা বিদ্রোহ দিয়েছে, নীল বিদ্রোহ দিয়েছে, আর কোনোটি নয়। তো আমরা সকলে জানি সিধু ও কানু কোন বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত, তো সিধু ও কানু কিন্তু সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, এবার এই সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল, তো মনে রাখতে হবে এই যে সাঁওতাল বিদ্রোহ, এটা কিন্তু 1855 সাল থেকে শুরু করে 1860 সাল পর্যন্ত চলেছিল। ঠিক আছে, 5 বছরের ডিউরেশনে কিন্তু এই যে সাঁওতাল বিদ্রোহটা চলেছিল, আর সিধু কানু কিন্তু এই সাঁওতাল বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন তথা আমাদের লাস্ট কোশ্চেন আজকে আমরা দেখে নেব, কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব উপকূলের একটি বন্দর। ঠিক আছে, অর্থাৎ ভারতের পূর্ব উপকূলের একটা বন্দর মানে কি, অর্থাৎ আমি যদি এখানে মনে করো ভাবে যদি আমি এখানে ভারতের ম্যাপটাকে আঁকার চেষ্টা করি, ঠিক আছে, মনে করো এখানে আমি ভাবে ভারতের যে ম্যাপ আছে সেই ম্যাপটাকে একবার একটু আঁকার চেষ্টা করি। তো দেখো এটা যদি আমাদের ভাবে ভারতের ম্যাপ হয়ে থাকে, তো এখানে দেখো ভারতের কি বলেছে, পূর্ব উপকূল, অর্থাৎ এটা যদি উত্তর হয়ে থাকে তো এটা হয়ে যাবে দক্ষিণ, আর এটা হয়ে যাবে তোমার ইস্ট, আর এটা কিন্তু হয়ে যাবে ওয়েস্ট। তো বলেছে ভারতের পূর্ব উপকূল, অর্থাৎ এই দিককার বন্দর। ঠিক আছে, এই দিকে কী কী বন্দর আছে সেগুলোকে কিন্তু আমাদের বাঁচতে হবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার দেখো কী হয়ে যাবে, আমাদের প্রথমে আমাদের অপশানগুলোকে একবার দেখতে হবে। তো ব্যাক টু ব্যাক এখানে 4টে অপশান দিয়েছে, কী কী দিয়েছে, মর্মাগাঁও দিয়েছে, পারাদ্বীপ দিয়েছে, দীনদয়াল উপাধ্যায় দিয়েছে, আর কোচিন দিয়েছে। তো দেখো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পারাদ্বীপ। ঠিক আছে, এই যে পারাদ্বীপ বন্দরটা আছে এটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, উড়িষ্যা রাজ্যে কিন্তু এই পারাদ্বীপ বন্দরটা অবস্থিত। বাদবাকি যে বন্দরগুলো আছে সেগুলো কিন্তু কোথায় অবস্থিত, সেগুলো কিন্তু সব পশ্চিম ভারতে অবস্থিত। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে, তোমাদের জন্য একটা হচ্ছে HW কিন্তু এখানে আছে, HW কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও, যে নীল দর্পণ নাটকটি কার লেখা। ঠিক আছে, তো ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে আছে। দীনবন্ধু মিত্র আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, সন্ধ্যাকর নন্দী আছে, আর গোবিন্দ রাও আছে। তো নীল দর্পণ নাটকটা কে লেখে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা হচ্ছে HW থাকলো। ঠিক আছে, তো তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো এই কোশ্চেনটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময়ের জন্য সবাই ভালো থেকো, খুশি থেকো, বাই।